তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট পিরিয়ডের নাম জানি এবং দেখব এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। আমরা ইংরেজি সাহিত্যের যদি তার জন্ম অনুসন্ধান করি তাহলে 450 সালের আগে তেমন কিছু পাওয়া যায় না। তার মানে 450 থেকে আমরা এটার শুরু ধরতে পারি। এই 450 থেকে 1066 পর্যন্ত এই পিরিয়ডটাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামে যেটা পরিচিত। এরপরে শুরু হচ্ছে তোমার মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। এখানে কোন সালটা তোমার মুখস্থ করতে হবে, কেমনে মুখস্থ করতে হবে আমি তোমাকে এই জিনিসগুলো বলবো, তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে আমরা প্রথমে বলছিলাম 450 থেকে 1066, এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এরপরে শুরু হইল মিডল ইংলিশ পিরিয়ড। এই সময়কালীনটা হচ্ছে 1066 থেকে 1500। ওকে, তো এই যে মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে 1066 থেকে 1350, যেটাকে আমরা বলতে পারি অ্যাংলো নরমান পিরিয়ড। 1340 থেকে 1400, এটাকে বলা হয় দ্য এজ অফ চসার। 1400 থেকে 85 পর্যন্ত এই এজটাকে বলা হয় দ্য ডার্ক অর ব্যারন পিরিয়ড। ওকে, এরপরে আমরা যে পিরিয়ডটা শুরু সেটাকে বলা হয় দ্য রেনেসা। রেনেসার সময়কালীনটা হচ্ছে এখানের মধ্যে 1500 থেকে 1660। তাহলে আমরা কী কী বললাম? আমরা বললাম 450 থেকে 1066, এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, এবং 1066 থেকে শুরু হয়ে একদম 1500 পর্যন্ত এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এখন আমরা চলে আসলাম নবজাগরণে। তাইলে এই 1500 থেকে আরও 160 বছর এটা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং বা নবজাগরণ, এটাকে আর্লি মডার্ন পিরিয়ডও বলা হয়। তো এই রেনেসার পিরিয়ডটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম 58 বছর ছিল রেনেসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তারপরে রানী এলিজাবেথের শাসনকালীন সময়টা মানে 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এই পিরিয়ডটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পিরিয়ডের মধ্যে হচ্ছে ইংরেজি সাহিত্যের যে সম্রাটের জন্ম কিন্তু এই পিরিয়ডের মধ্যেই। তবে 1603 থেকে 1625 এই পিরিয়ডটাকে বলা হয় দ্য জেকোবিয়ান পিরিয়ড। হ্যাঁ, তো এই 1558 থেকে 1603 এই সময়কালীনের মধ্যে মানে 1590 থেকে 1616 এই টাইমটাকে বলা হয় এজ অফ শেক্সপিয়ার। তুমি বলো ভাই উনি তো জন্মগ্রহণ করছে হচ্ছে 64-তে, 1564। তো জন্মগ্রহণ করলে উনি লেখালেখি শুরু করছে নাকি? উনি ওনার প্রধান লেখাগুলো উৎপাদন করছে 1590 থেকে 1616, এই 26 বছরে। এই জন্য ওই টাইমটাকে বলা হয় এজ অফ শেক্সপিয়ার। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো এমনি কেমনে মুখস্থ করবো? না রে ভাই, তোমার কোনো মতো মুখস্থ করতে হবে না, কারণ আমরা ইংরেজি সাহিত্যের ক্লাসগুলোতে ক্রমান্বয়ে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, রেনেসাঁ এগুলো পড়তে থাকবো। পড়তে পড়তে অটোমেটিক তোমার মনে থাকবে এটার সালটা কত। তোমার এখন মুখস্থ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। তো আসো আমরা হচ্ছে যে 1625-এর পরে আমরা হচ্ছে আমাদের 49 পর্যন্ত এটা হচ্ছে দ্য ক্যারোলিন পিরিয়ড। এটাকে কেন জেকোবিয়ান পিরিয়ড বলা হয়, কোন রাজা ছিল, এই পিরিয়ডটাকে কেন ক্যারোলিন পিরিয়ড বলা হয়, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। এখানে কোন রাজা ছিল, তার ফাঁসি হয়েছিল, কেন ফাঁসি দেওয়া হয়েছিল, আমরা এগুলো প্রত্যেকটা আলোচনা করব। তারপরে 11 বছর এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ডটা কী জিনিস, এখানের মধ্যে কি ডেমোক্রেসি ছিল নাকি রাজা শাসন ছিল, বা কেন ওরা হচ্ছে যে এরকম ব্যাপার স্যাপার গেল, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। তারপরে এখানের মধ্যে 1620 থেকে 1660 এটা হলো পিউরিটান পিরিয়ড। তো পিউরিটান পিরিয়ড কী জিনিস এখানে আমরা দেখব কিছু বিশুদ্ধবাদী লোকজনের কথাবার্তা বলতেছে। হ্যাঁ, ওই পিউরিটান মানে ওরা যারা খুব বিশুদ্ধবাদী, ওরা পিওর একদম। হ্যাঁ, তো ওরা কি করতো না করতো এগুলো নিয়ে আমরা কথা বলবো যখন এই পিরিয়ডটা আসবে। তো 1660 পর্যন্ত আমরা রেনেসাঁর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। রেনেসাঁর পরে আমরা চলে যাব এখন ক্লাসিক্যাল পিরিয়ডে। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা এই সালটা হচ্ছে 1660 থেকে 1790। এটাকে কেন নিউ ক্লাসিক্যাল বলা হয়, ক্লাসিক্যালের সাথে এটার পার্থক্য কি, ক্লাসিক্যাল কি জিনিস, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যখন এই পিরিয়ডটা আসবে। তো নিউ ক্লাসিক্যালকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম 40 বছর এটাকে বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড। তাহলে কমনওয়েলথ পিরিয়ডটা যেটা ছিল এই 1649 থেকে 1660, ছোট্ট করে একটু বলি যে তখন
তোমার ইংল্যান্ডের লোকজন ওরা মনে করতেছিল রাজার শাসন আমরা মানি না, হ্যাঁ, যে আমরা হচ্ছে যে রাজা এখন কেমন শাসন করে আমরা ওরা মানি না, আমরা নিজেরা নিজেরা দেশ চালাবো। তখন ওরা ওদের রাজাকে ফাঁসি দিয়ে দেয়, হ্যাঁ, রাজার নাম ছিল চার্লস। তখন ওরা ওদের রাজাকে ফাঁসি দিয়ে দেয়। তো ফাঁসি দেওয়ার পর ওরা কয় না আমরা এখন নিজেরা নিজেরা সরকার গঠন করব, ডেমোক্রেটিক সরকার। তো এই 11 বছর ওখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল। তো পরে দেখলো যে ডেমোক্রেসির মধ্যে আসলে অনেক ঝামেলা আছে, এখানে ইলেকশনটা রাতের বেলা হয় অনেক সময়। তো এই ঝামেলা থেকে ওরা চিন্তা করলো না, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, রাজাই ভালো। তো ওরা আবার তখন রাজার শাসনে চলে যায়। এই পিরিয়ডটাকে বলা হয় দ্য রিস্টোরেশন পিরিয়ড, মানে আমাদের রাজাই ভালো, ওই পিরিয়ডে যাওয়া একটা বেটার হবে আমাদের জন্য, হ্যাঁ। তো ওই 40 বছরকে বলা হয় রিস্টোরেশন। তো এরপরে 45 হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড, যেটাকে পোপ আলেকজান্ডার্স এজও বলা হয়। প্রত্যেকটা পিরিয়ডে আমরা রাইটার কে ছিল, কেন ওনার নামে, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে 45 থেকে 85, কোথাও কোথাও লেগেছে 98, তা আমাদের দুটো মনে রাখতে হবে। এটাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি, হ্যাঁ। এটাকে আবার দ্য এজ অফ রিজন, দ্য এজ অফ ট্রানজিশন, আবার ডক্টর স্যামুয়েল জনসনস এজও বলা হয়। এরপরে একটু 32 বছর 34 বছরের একটু রোমান্স করা হবে। তো রোমান্স করার জন্য তো আসলে বেশি তোমার টাইম আসলে পাওয়া যায় না, তাই না? মানুষের লাইফের তোমার রোমান্টিক পিরিয়ডটা খুব ছোট, হ্যাঁ। ধরো তুমি হচ্ছে যে মোটামুটি 30-তে বিয়ে করলা, মোটামুটি ধরো 15 বছরের মতো তোমার রোমান্টিক একটা এজ থাকবে, এরপর আস্তে আস্তে রোমান্টিক কমে যাবে। তো এইখানে দেখা যাচ্ছে 34 বছর রোমান্টিক পিরিয়ড, 1798 থেকে 1832। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে যে রোমান্টিক পিরিয়ডটা কোন টাইমে। মনে রাখবা 1801 থেকে কত শতাব্দী শুরু বলো তো? 1801 থেকে কি 19বিংশ শতাব্দী শুরু, নাকি তোমার হচ্ছে যে 1800 শতাব্দী শুরু? কত শতাব্দী শুরু? 19 শতাব্দী শুরু, রাইট। এই জন্য এই 1832 মানে হলো 19 শতাব্দীর শুরুর অংশটা, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। তো তোমাকে ওইরুটে হওয়ার কিছু নাই। আমরা বলি না যে তোমার হচ্ছে যে 70-এর দশক, 80-এর দশক, এটা কিন্তু ভুল, হ্যাঁ। জিনিসটা হবে 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক। এখন যেহেতু আমরা ভুলটা বলতে বলতে অভ্যস্ত, এই জন্য ওটাই আমরা এখন বলি। যেরকম আমরা বলি যে 15 শতাব্দী মানে 1500 সাল, 16 শতাব্দী, 17 শতাব্দী। তা যখন দশক বলতেছি তখন হবে 7-এর দশক, 8-এর দশক। আমরা কিন্তু 70 বা 80 এরকম বলি, এটা আসলে ভুল। কিন্তু এটা যেহেতু প্রচলিত, তো এটাই এখন কারেক্ট হয়ে গেছে। ম্যাম বলছে না, হ্যাঁ ঠিক আছে, ম্যাম বললে, ম্যাম যেটা বলে সেটা রাইট। তো আসো, এরপরে আমরা এখন রোমান্স অনেক করা হইলো। রোমান্স করার পরে এখন আমরা হচ্ছে বিজয় অর্জন করতে পারি, চূড়ান্ত বিজয় অর্জন করলাম, ভিক্টোরিয়ান পিরিয়ড। তখন মূলত রানী ভিক্টোরিয়ার শাসনকাল চলতেছিল, হ্যাঁ। অনেক সময় তোমার মধ্যে একটু কনফিউশন থাকতে পারে যে ভাইয়া এলিজাবেথ আগে নাকি ভিক্টোরিয়া আগে। তো তুমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নামটা একটু মনে করা ট্রাই করবা। আচ্ছা, তোমরা কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কেউ আছো নাকি এখানে? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কেউ আছো এখানে? কেউ নাই? একজনও নাই? আচ্ছা, তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এটা হচ্ছে তোমার, আসো মরিয়ম আছো না, তোমাদের কলেজটা প্রতিষ্ঠার সাল কত বলো তো? 1800 সামথিং, তাই না? 1800 সামথিং। তার মানে তখন রানী ভিক্টোরিয়ার শাসন চলতেছিল। তাহলে রানী ভিক্টোরিয়া হচ্ছে 1832 থেকে 1901 পর্যন্ত, আর এলিজাবেথ হচ্ছে ওই শেক্সপিয়ারের আমলের। তো 1832 থেকে 1901 সাল পর্যন্ত এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার আমলে, যেহেতু এটাকে বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা হচ্ছে 19 শতাব্দী। আমরা কিন্তু ভিক্টোরিয়া নিয়ে পড়বো, হ্যাঁ, উনি দেখতে কেমন ছিল, ওনার ছবিও দেখাবো আমরা এগুলো যখন পড়বো। তো এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি। এখানের মধ্যে 48 থেকে 1860 এই 12 বছরকে বলা হয় প্রি রাফালিয়ার্স, হ্যাঁ। আর 1880 থেকে 1901 এই 21 বছরকে বলা হয় অ্যাস্থেটিসিজম এবং ডিকেডেন্স। তো কেন এখানের মধ্যে সৌন্দর্যের জন্য এবং এটাকে মধ্যে কি ক্ষয় হইতেছিল, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আর 1901 থেকে 1939 পর্যন্ত এটা হচ্ছে মডার্ন পিরিয়ড। আমরা বলতে পারি এটা হচ্ছে 20 শতকের ফার্স্ট হাফ। আর এখন চলতেছে আসলে কোন পিরিয়ড? পোস্ট মডার্ন। তো মডার্ন পিরিয়ডকে আমরা আবার এখানে ইম্পর্টেন্ট দুটো পিরিয়ড আছে। একটা হচ্ছে 1901 থেকে 10 পর্যন্ত দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এবং 10 থেকে 36 পর্যন্ত দ্য জর্জিয়ান পিরিয়ড, হ্যাঁ। আর পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে এখন। তো এই লেকচারটাকে শুনে মাথা পাগল পাগল লাগতেছে কার কার বলো তো? মানে মোটামুটি মাথা পাগল হয়ে গেছে কার কার? হ্যাঁ, অনেকে মাথা পাগল হয়ে গেছে না? এটা পরে পরে যাদের মাথা পাগল হয়েছে, তুমি নর্মাল, আর কি তুমি মানুষ হিসেবে সুস্থ আছো। আর যাদের মাথা পাগল হয় নাই, তোমার মাথা হচ্ছে প্রবলেম আছে একটু। হ্যাঁ, যাদের মাথা ঘুরে তুমি নর্মাল মানুষ, নর্মাল হলে তো মাথাটা ঘুরাবে। তো এইগুলো এইভাবে তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করব
তখন দেখবে এগুলো অটোমেটিক তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে। এখন যদি তুমি প্রথমে যদি তুমি এগুলো মুখস্থ করতে যাও শাল টাল, তো মাথার মধ্যে প্রচুর গ্যাঞ্জাম লেগে যাবে। তাহলে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু পরীক্ষার মধ্যে লাগবে। কেমনে হবে? যখন এগুলো আলাদা আলাদা পড়বো তখন দেখবা তোমার এটা মুখস্থ হয়ে গেছে। তো চলো আমরা এখানের মধ্যে এই লিস্টটা তুমি সুন্দর করে তোমার খাতার মধ্যে লিখবা। আমি এগুলো কীভাবে কেন লিখলাম, তুমি এখানে কিছু ল্যান্ডমার্ক তুমি মনে রাখবা। প্রয়োজনে তুমি এখানে এই কাগজের মধ্যে লিখে তুমি তোমার পড়ার টেবিলের সামনে এটা আগামী 5 দিন আটকে রাখবা, অথবা কাগজে লিখে তারপর ছবি তুলে ফোনে তুমি স্ক্রিন সেভার দিয়ে রাখবা। যারা ছেলেরা তুমি তোমার গার্লফ্রেন্ডের ছবি স্ক্রিন সেভার যদি দিয়ে রাখো, তাহলে এখন এটা দিয়ে তুমি রিপ্লেস করে ফেলবে। এটা দিলে অনেক বহুত ফায়দা হবে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কগুলো খেয়াল করো। 450, 1066, 1500, 1660, 1798, 1832, 1901, 1939, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক। তাহলে এই ল্যান্ডমার্কগুলো মনে রাখলেই তুমি মোটামুটি তোমার মনে থাকার কথা। তাহলে 450 থেকে 1066 এটা ওল্ড, 66 থেকে 1500 এটা হচ্ছে মিডল, 1500 থেকে 1660 এই 160 বছর হচ্ছে তোমার রেনেসা। তারপরে তোমার 1660 থেকে 98 পর্যন্ত এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল। 32 বছর রোমান্স করা হয়েছে, 98 থেকে 32 পর্যন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকাল পর্যন্ত ছিল 32 থেকে 1 সাল পর্যন্ত, ভিক্টোরিয়ান পিরিয়ড। 1 থেকে 39 পর্যন্ত এটা হচ্ছে মডার্ন পিরিয়ড। আর এরপর থেকে 39 থেকে পোস্ট মডার্ন। এরকম তুমি কাগজে লিখে তোমার পড়ার টেবিলের সামনে আটকায় রাখবা। এটা তোমার ফোনের মধ্যে স্ক্রিন সেভার দিতে পারো। তো এখানের মধ্যে তোমার যেই তোমার সিকুয়েন্সটা নিয়ে তোমার প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে রেনেসা, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক আর ভিক্টোরিয়ান কোনটার পরে কোনটা। তাহলে রিনা ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়া চেয়েছিল, তার মানে প্রথম রেনেসা। তারপরে ক্লাসিক্যাল, প্রথম কিন্তু রেনেসা, তার মানে 1500 থেকে 1660 এটা হচ্ছে রেনেসা। এরপরেও শুরু হলো নিউ ক্লাসিক্যাল 98 পর্যন্ত, 1798 পর্যন্ত। তারপরে 34 বছর হচ্ছে রোমান্টিক, তারপরে ভিক্টোরিয়ান। এইভাবে এবার বারবার পড়তে পড়তে দেখবে একটা সময় তোমার কিন্তু মনে থাকবে। মানে আমার মতো মানে স্মৃতিশক্তি দুর্বল একটা মানুষের যদি মনে থাকে তাহলে তোমার কেন মনে থাকবে না। আমি বলছিলাম একবার, তাই না? আমি মোটামুটি এখন আর বাজার করা লাগে না। আমাকে বাজার পাঠানো হইলে তো আমি ধর বাজারের ব্যাগটা নিয়ে মোটামুটি হাঁটতে হাঁটতে আমি আবার ঘুরে মহাকালী বাজার ঘুরে চলে আসছি। আমি ভুলে গেছি যে আমাকে বাজার পাঠানো হয়েছিল। তো এখন মোটামুটি সবাই সিদ্ধান্ত নিচ্ছে আমাকে বাজারে পাঠানোর, এটা একটা রিস্কি। যখন ওদিন আবার রান্না হবে না আমাকে যদি বাজার পাঠানো হয়। অনেকে হচ্ছে ভুলে যায় যে হচ্ছে যে কী কিনবে, আর আমি হচ্ছে যে টোটালি ভুলে যাই আমাকে যে আসলে বাজারে কিছু একটা কিনতে হবে। আমি ঘুরুটে চলে আসি, হাঁটে চলে আসছি, কিরে কিরে আমাকে তো কেন পাঠানো হইলো। এরপর থেকে আমার বাজার করা লাগে না আর কি। মোটামুটি আমি একটা রিলিফ পাইছি এখান দিয়া। না আমি চালাই করি না, এটা আমি তোমার ভুলে যাই, মনে থাকে না। তো এখানের মধ্যে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে একটা জিনিস দেখাছিলাম যে ভাই তোমাকে বিসিএস পরীক্ষায় কি পড়বা তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়বা না। বুঝতে পারছো কি না? মনে রাখবা যে জ্ঞানী হওয়া আর বিসিএস ক্যাডার হওয়া এটা ডিফারেন্ট থিং। জ্ঞানী হওয়া আর বিসিএস ক্যাডার হওয়া আলাদা জিনিস। অনেকেই আছে অনেক জ্ঞানী কিন্তু ক্যাডার হইতে পারে নাই। আর অনেক বিসিএস ক্যাডার কিন্তু অনেক বেশি তোমার হচ্ছে যে জ্ঞানী না, ওরা হচ্ছে যেমন আমার মতো মানে টেকনিক জানে কিন্তু অনেক বেশি জ্ঞানটা অনেক কম। তো এখন তুমি কি হতে চাও? প্রথমে আমি যেটা মনে করি আগে বিসিএস ক্যাডারটা হয়ে যাও, চাকরিটা পেয়ে যাও, এরপরে তুমি অনেক ভালো ভালো বই টই পড়ে এরপরে তুমি আস্তে আস্তে জ্ঞানী হওয়ার একটা চেষ্টা করতে পারো, ভাব নিবা আর কি তুমি অনেক জ্ঞানী। তো এখন আপাতত তুমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ তুমি জ্ঞানী হইতে না পারলেও ক্যাডার হইতে পারবা। তো এই পিরিয়ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার যারা তাদেরকে জানতে হবে। তুমি সবই জানার চেষ্টা করতে পারো, সবই জানলে বরং ভুলে যাবা বেশি। গুরুত্বপূর্ণ রাইটার যারা, তারপরে ওই রাইটার সে কি আমেরিকান নাকি ফ্রেঞ্চ নাকি রাশিয়ান নাকি স্কটিশ এই জিনিসটা জানতে হবে। তো আমরা তোমাকে একটা লিস্ট করে দিব যে কারা কারা আমেরিকান, কারা কারা ফ্রেঞ্চ, কারা কারা রাশিয়ান, কারা কারা স্কটিশ, একটা লিস্ট দিয়ে দিব। তো চলো এখন একটু আমরা ছোট্ট করে একটা পরীক্ষা হয়ে যাক। দ্য রেস্টোরেশন পিরিয়ড রেফার্স টু, এখানের মধ্যে ABCD তোমরা একটু কমেন্টে লিখে ফেলো। এগুলো সার্টগুলো দেওয়া হবে, তোমরা ওরিড হওয়ার কিছু নেই। 1660 থেকে, ভেরি গুড। দেখছো তোমাদের কিন্তু মনে আছে, তোমরা আসলে অনেক ব্রিলিয়ান্ট। জ্যাকোবিয়ান পিরিয়ড রেফার্স টু, এটা একটা আনসার দিয়ে ফেলি আমরা।
জেকোবিয়ান মূলত তখন ছিল রাজা জেমস, তো জেমসের ল্যাটিন নাম ছিল জ্যাকব, হ্যাঁ, ও জ্যাকব থেকে আসছে জেকোবিয়ান। 1603 থেকে 1625। ও জেকব ভাই রাজা চার্লস ভাইকে ক্ষমতা দিয়ে উনি তখন চলে যান। ওর চার্লস ভাইকে লোকজন হচ্ছে যে ওনাকে তোমার মাথা কাটে ফেলায় আর কি। কোনটা রোমান্টিক পিরিয়ড? এখানে রোমান্টিক আসলে তো মাত্র 34 বছর, তাই না? আসলে জীবনে তোমার রোমান্স করার টাইম খুবই লিমিটেড আর কি, হ্যাঁ। তাহলে 98 থেকে মোটামুটি 32 পর্যন্ত রোমান্টিক পিরিয়ড। তবে রোমান্টিক তোমার 34 বছর হইলেও এখন আরও কম, কারণ মোটামুটি তুমি 40 এজের মধ্যে তোমার কয়েকটা সম্পদ হয়ে যাবে। একটা সম্পদ হইলে তোমার মোটামুটি ডায়াবেটিস মেলাটা ডেভেলপ করতে পারে, হাইপার টেনশন, তারপর তোমার হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, এবং তোমার আল্লাহ যদি চাই তুমি স্ট্রোকও করে ফেলতে পারো 40 বছরের মধ্যে, হ্যাঁ। মোটামুটি তোমার এইগুলোর মধ্যে কোনো একটা তোমার ইনশাল্লাহ হয়ে যেতে পারে, হ্যাঁ। ভাই আপনি ইনশাল্লাহ কেন বললেন? কারণ তোমার এগুলো হইলে ডাক্তারদেরও লাভ, তো আমারও হইতে পারে, হ্যাঁ আমারও হইতে পারে। এগুলো কোনো একটা সম্পদ তোমার হয়ে যাবে। যখন এগুলো সম্পদ তোমার হয়ে যাবে একটা, তখন তুমি ওষুধের ডিব্বা লইলে ঘুরবা, হ্যাঁ। তাই ওষুধ ডিব্বা এলে তুমি ঘুরবে এখন মোটামুটি। কী করতে হবে তাহলে? যেটা করতে হবে, পড়াশোনার পাশাপাশি তোমাকে রেগুলার কী করতে হবে? এখন থেকেই তুমি হচ্ছে এক্সারসাইজ করতে হবে এবং তোমাকে প্রপার ডায়েট প্ল্যানটা মেনটেন করতে হবে। এখন থেকে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হবে, নাহলে পরে তুমি 30 এজে ক্যাডার হইলা আর 40 এজের মধ্যে তুমি এখানের মধ্যে একটার মালিক হয়ে গেলা, এবং এগুলো একটা পরে একটা হতে থাকবে শুধু, হ্যাঁ, হতে থাকবে। মোটামুটি লাইফের আর রোমান্টিক পিরিয়ডটা তোমাকে আর মানে এনজয় করা হবে না আর কি। এই জন্য এক্সারসাইজ মাস্ট, প্রত্যেকদিন আধা ঘন্টা করে।